দেখছেন স্বাধীন সংলাপ সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে সবাই জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোট ফিরল। আজকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ আজকে এই রায় দিয়েছে। তো সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছে এবং এর ফলে আসলে যেটি বললাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসলো। কিন্তু এটার পরে এক ধরনের কিন্তু বিতর্কও আছে যে তত্ত্বাবধায়ক সরকার যে আসলো এটার মাধ্যমে যে আমাদের রাজনীতিতে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সংকট, সেই সংকটটা কেটে গেল। কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তখন কে প্রধান হবেন না হবেন এটি নিয়েও কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। পরিবর্তিত হবে এই বাংলাদেশ, সেই বাংলাদেশে এই সমস্যাটা থাকবে কিনা কিংবা একটা নতুন বাংলাদেশের সূচনা হলো কিনা এই রায়ের মাধ্যমে, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব এবং রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এবং আছেন দৈনিক আমাদেশ পত্রিকার উপসম্পাদক সুলতান মাহমুদ বিন জুলফিকার। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। বদিউর রহমান, আপনাকে দিয়ে শুরু করি। তত্ত্বাবধায়ক সরকার ফিরল, একটা ভালো খবর। এটি নিয়ে অনেক দিন আন্দোলন হচ্ছে, রাজনীতিতে অনেক বেশি কথা হচ্ছে, কিন্তু যেটিতে শুরু করেছিলাম যে আসলে কি এইটার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বাংলাদেশে যে সংকট, প্রতি বছর নির্বাচনের আগে আমরা যেটা দেখি, সেই সংকটের সমাধান হলো কিনা? ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধায়ক সরকার পছন্দ করি না, কারণ এটা রাজনৈতিক দৈন্যতার ফলেই তত্ত্বাবধায়ক সরকার আসে। তার মানে আমাদের রাজনীতিকগণ সঠিকভাবে জনগণের চাহিদা মোতাবেক নিরপেক্ষ রাজনীতি এবং ভোট করেন না। যদি তারা করেন তাহলে উন্নত দেশগুলোতে কয়টাতে তত্ত্বাবধায়ক সরকার আছে? পার্শ্ববর্তী দেশেও কি তত্ত্বাবধায়ক সরকার আছে? তার মানে রাজনীতিকদের মধ্যে সঠিক নিরপেক্ষ ভোট করার প্রবণতা এখানে সৃষ্টি হয় নাই, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার হইল। সেই লগি বইটা আন্দোলন, সেই 90-র অভ্যুত্থান, যে তত্ত্বাবধায়ক সরকারকে বেগম জিয়া প্রথম বলছিলেন যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না, তারপর সেটাতে আসলেন। আর সেটাতে এসে প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হইলেন। পরে 21 বছর পরে যখন আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ ঠিক পরের মেয়াদে আবার তত্ত্বাবধায়কে হেরে গেল। তখন তাদের মাথায় আসলো যে তত্ত্বাবধায়ক যদি থাকে এইভাবে, যেটুকুই হোক রাজনৈতিক হানাহানির মধ্যে তারা হয়তো আর টিকবে না, সেই জন্য তারা এটা বন্ধ করলো। তো ওই সময় আমি আমার কলামে লিখছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বন্ধ করেছে ভালো, কিন্তু আওয়ামী লীগ কি নিরপেক্ষভাবে সুন্দরভাবে একটা নির্বাচন করে দেখাবে যে আসলে তত্ত্বাবধায়ক ছাড়া সুন্দর নির্বাচন হয়? তা তো আর হয় নাই। এবং তার পরিণতি কী হইল? এটিএম শামসুল হুদা সাহেবের সেই 111-এর সরকারের নির্বাচনের পরে প্রথম 14তে আসলো তাদের বিনা ভোট, এটা ভোটে আসলো, পরে বিনা ভোটে, তারপর 18 রাতের ভোটে, তারপরে 24-এ তো আমিডামি হইল। সেই জন্য মানুষের কাছে এখন শেষ পর্যন্ত এইটুক প্রতিবাদ হয়েছে যে রাজনৈতিক সরকার সঠিকভাবে নিরপেক্ষ ভোট করতে বোধহয় আগ্রহী নয়, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারটা ওয়েলকাম করা হচ্ছে। বাট আমি চাইলাম, যেটা ভাবি 55 বছর গেল, এরপরও যদি রাজনৈতিক সরকার নিজেরা সুন্দর নির্বাচন না করতে পারে তাহলে আমরা এটা তত্ত্বাবধায়ক মেনে নেব। যেটা বললেন তত্ত্বাবধায়কে কি সমাধান হবে? তত্ত্বাবধায়কেতেও আবার কাকে দেবে সেটা নিয়ে ঝামেলা হয়। প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে গিয়ে পরে যখন কেএম হাসান সাহেবকে আনলেন, সেই সময় আবার ঝামেলা সৃষ্টি হলো, যেহেতু কেএম হাসান সাহেব একসময় বাজাদের বিএনপির কি পদে ছিলেন, কোথাতে ছিলেন, শেষ পর্যন্ত সেটা আন্দোলন করে তো আর ঝামেলা হইল। এগুলো আমাদের জন্য রাজনৈতিকভাবে ন্যাক্কারজনক। এখন এটা কতটুকু ফলপ্রসূ হবে সেটা নির্ভর করে যে পার্টি ইন পাওয়ার কী চায়, পার্টি ইন পাওয়ার কী চাইবে, কেমনভাবে চাইবে। কারণ অনেকগুলো বিষয় তো আপনার সংসদের উপর নির্ভর করে। তো সংসদে যাদের ওভারহুইলমিং মেজরিটি আছে, তারা কোন দিকে কোন সুবিধা চাইবে, কি করতে চাইবে, সে সদিচ্ছা এবং অসদিচ্ছা এই দুটোর ব্যালেন্স কোনটা হবে, কোনটাতে জোর দিবে, তার উপর নির্ভর করবে। সুলতান মাহমুদ জুলফিকার, আপনার কাছে একই প্রশ্ন আসলে যদি বলি, তত্ত্বাবধায়ক সরকার ফিরল,
আপনি আসলে এই যে যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আরও বেশি ভালো হবে, সেই বিষয়ে কতটা আশাবাদী হতে পারেন? ধন্যবাদ। আমি আমার সহ-আলোচকের সাথে কিছুটা একমত যে রাজনৈতিক দলগুলো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিদায়ী বা তাদের প্রতি যে মানুষের আস্থা রাখার জায়গাটা তৈরি করতে পারেনি বলেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে প্রবর্তন সেটি হয়েছিল। আপনি এরশাদের যে একটির পর একটি নির্বাচন, যেগুলোকে যেখানটাতে রাতের আঁধারে সব পাল্টে যেত, একে টানো ওকে টানো, টানতে টানতে দেখা গেল যারা কোনো রাজনৈতিক নেতারা দিনে একরকম সিদ্ধান্ত নিয়েছে, রাতে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে সেই সিদ্ধান্ত বদলে ফেলেছে। এবং এই প্রেক্ষাপটে যখন এক দফার স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হলো, 90-এর আন্দোলনের কথা উনি বলেছেন, ডক্টর মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে তো সেই আন্দোলনের পরিপূর্ণতা এলো এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলো। উনি যেটা বলেছেন বেগম খালেদা জিয়া প্রথমে মানতে চান নাই, তারপর মেনেছেন। এরপর সেই জায়গাটিতে কিন্তু তৎকালীন সব রাজনৈতিক দল ঐকমত্য হয়েছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকারি একটি সমাধান, সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। সেখানটাতে যখন বেগম জিয়া সরকার গঠন করলেন, এরপর আবার উনি যেটি বললেন কে এম হাসানের কথা, আমরা দেখলাম যে সেই প্রধান বিচারপতি কে হবে, সেটিকে কাকে কোন পর্যন্ত নিয়ে গেলে এর পরবর্তী সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবে মানে সরকার প্রধান হবে, সেই পলিটিক্স শুরু হলো। যাই হোক, এর মাঝখানে অনেক কিছু হলো। আবার সেই দেখেন বিভিন্ন ধারাবাহিকতায় 2006 পর্যন্ত বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার যে নির্বাচন বলা হয়, উনি যেটি বললেন 55 বছরের বাংলাদেশ, এই 55 বছরের বাংলাদেশের মধ্যে যদি গ্রহণযোগ্য সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেন্স যদি বলা হয় মোর আর লেস, তাহলে কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে 91, 96, 2001, এই নির্বাচনগুলোকেই কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। যদিও যারা পরাজিত হয়েছে কেউ বলেছেন যে স্থূল কারচুপি হয়েছে, কেউ নানানভাবে সূক্ষ্ম কারচুপি হয়েছে, এই অভিযোগগুলো ছিল, কিন্তু হালে গিয়ে কিন্তু টেকেনি, সেগুলো সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই জায়গাতে যখন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এলো, সেটিও কিন্তু কেয়ারটেকার ফর্মেই এসেছিল। সেই কেয়ারটেকার ফর্মে এসে হঠাৎ করে মনে হলো, এবং তাদের দ্বারা যদিও ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিনের সরকার তাদের মেয়াদ বাড়িয়ে নিয়ে সেটি 2 বছর প্লাস, তারপরে তারা ক্ষমতা ছেড়েছিলেন একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে। তো সেই নির্বাচনে যখন তারা জিতে গেলেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেল, তখন বোধ করি আওয়ামী লীগের মধ্যে তখন অনুধাবন বা চিন্তা ভাবনা এলো যে কিভাবে দীর্ঘস্থায়ী নিজেদেরকে করা যায়। তখন এই উক্তিটি হয়তো কাজী নজরুল ইসলাম আগে থেকে বলে গিয়েছিলেন, হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় উনি নির্বাচিত হলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলতে লাগবে, এবং সেই মেরে ফেলার মধ্য দিয়ে এই 2024 পর্যন্ত কিভাবে এসছে উনি যেটা বলেছেন। আপনি আজকে যেটি বললেন, আজকে সংশোধনের মধ্য দিয়ে উচ্চ আদালত যে রায় দিয়েছে, তার মধ্য দিয়ে সেই 54টি জায়গায় সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছিল, তার মধ্যে 4টি বিষয়ে উচ্চ আদালত থেকে রায় এসছে, আর 50টি সংসদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এটি আমি মনে করি একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, একটি নির্বাচিত শাসন ব্যবস্থায় এই সংসদকে এম্পাওয়ার্ড করা, এই যে জুডিশিয়ারির এই যে মানসিকতা, এটি গণতন্ত্রকে আরও সুসংহত করবে। যদিও একটি দল সর্বোচ্চ মেজরিটি নিয়ে মোর দ্যান 2/3 মেজরিটি আছে, কিন্তু আমরা এই দুটি অধিবেশন শেষ হতে যাচ্ছে, দুদিনের মধ্যে আরেকটি অধিবেশন শেষ হবে, যেটা বাজেট অধিবেশন। এখানকার যে সংস্কৃতি আমরা পার্লামেন্টে দেখলাম, বা পার্লামেন্ট বৈঠক শেষ হওয়ার পরেও সরকারি দলের প্রধান বা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার যে করমর্দন বা তাদের ভিতরে যে আলাপচারিতা, সেটি কিন্তু একটা সুখকর বার্তা দিচ্ছে। তো এই যে ফিরলো, এই যে সংশোধনের মধ্য দিয়ে,
হ্যাঁ, একটি জটিলতা তো নানানজন নানানভাবে বলবে। এখানে যারা পতিত শক্তি তাদের গায়ে কিন্তু গাত্রদাহ শুরু হয়েছে। আপনাকে মাথায় রাখতে লাগবে এটিকে কেউ কেউ নানানভাবে নানান আবরণে এই যে ফিরে আসা এটিকে পজিটিভলি নেবে না, ভালোভাবে নেবে না এই কারণে তাহলে তাদের যা কিছু সব কিছু তো হালাল থেকে হারাম হয়ে গেল। অতএব এটিকে কিভাবে খাটো করে দেখা যায়, আমি আবার ওনার সাথে আমি একমত করব যে যদি বাংলাদেশের এই 55 বছর পরেও যদি যারা রাজনীতি করেন, যারা বলেন দেশ, জনগণ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব তাদের জন্যই আমরা রাজনীতি করি, তাহলে কেন বাবা অনির্বাচিতদেরকে দিয়ে তোমাদেরকে নির্বাচিত হতে লাগবে? তোমরা সেই আস্থার জায়গাটা কেন তৈরি করো না? আমি তোমরা বলতে রাজনৈতিক দলগুলোর কথা বলছি। রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত আস্থায় না ফিরবে, মানুষের আস্থা অর্জন করতে না পারবে। আমি মনে করি এই পঞ্চদশ সংশোধনী বাতিল যখন করেছিল তখনকার একটি কথা ছিল যে যেটি বিরোধী দল থেকে বলা হয়েছিল যে এটি অন্ততপক্ষে টানা 5টি নির্বাচন যদি এভাবে করা যায়, যখন সবাই থিতু হয়ে যাবে যে না এভাবে নির্বাচন করলে সবার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়, তখন হয়তো এই জায়গায়। কিন্তু এটি যুগের পর যুগ, কালের পর কাল, শতকের পর শতক চলতে পারে না। তাহলে রাজনীতিকদের প্রতি যে মানুষের অনাস্থা তা বা তাদের অবিশ্বাস, সেটি কিন্তু একেবারে জেঁকে বসবে। আমি একটু বদিউর রহমান আপনাকে আসতে চাই। জুলফিকার ভাই যেটি বলছিলেন, আমি যে সংসদের এক যে বর্তমান পরিবেশ, সরকার এবং বিরোধী দলের মধ্যে যে একটা সৌহার্দ্য বিতর্ক আছে, পাশাপাশি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আপনার কাছে কি মনে হয় যে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যদি শেষ পর্যন্ত আমরা যে সমস্যার কথা বলছি বা যে ধরনের হতে পারে প্রধান কে হবেন এমন বিষয়গুলো, সেটি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কি কাজে লাগবে কিনা, নাকি আসলে সম্পর্কটা কেমন আপনার কাছে মনে হয় সংসদে? সংসদে আপনি বিরোধী দল পাচ্ছেন কোথায়? আমি তো প্রথম থেকে বলতে আসতেছি এই সংসদে বিরোধী দল নেই। আপনি ফ্যাসিস্ট বলে বলে একটা বড় শক্তিকে কার্যক্রম নিষিদ্ধ ইউনুস করেছে, সেটাকে আবার নির্বাচিত বাজাজ সরকার আরও জাস্টিফাই করে মজবুত করে দিয়েছে। কেমন দুই দল যেটা এখন আছে, বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী, আর জামাত ইসলামীর সাথে আবার ওই সাফা জাব্বা ওগারা ওগারা যারা আছে, এখানে তো বিরোধী দল নাই। কারণ বাজাই যারা আছে জামাত ইসলামী, এরা তো বিএনপির সাথেই ছিল, বাজাদের সরকারেও ছিল সবসময়। এরা সুবিধা মতো যখন যেখানে সুবিধা যায়, সুবিধা হইলে জলিল সাহেবের সাথেও আবার চুক্তি করবে, সেখানে যাবে, আবার সুবিধার জন্য একসাথে আন্দোলনও করে। কেমন তো, কিন্তু তাদের যে উদ্দেশ্য আস্তে 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 উপরে উঠা, সেটা তারা অনেক দূর সফল হয়েছে। অতএব এখনও বিরোধী দল যেটা লোক দেখানো বিরোধিতা করে সেগুলা করতে হয়, না হলে বিরোধী দল হিসাবে আবার ওই গৃহপালিত এরশাদের দল হয়ে যেতে পারে, গৃহপালিত রব হয়ে যেতে পারে, সেই জন্য কিছু কথাবার্তা বলতে হয়। কিন্তু তাদের মধ্যে রিয়ালি বিরোধিতা হবে না। একজোট তো, এক দল তো, এরা আপসে কাজ কারবার করবে, পরিষ্কার কথা। অতএব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে না হবে সেটাও আমার বিশ্বাস যে এটা অনেকটা আপসের মাধ্যমে স্থির হবে। তার কারণ দুই পক্ষের কমন শত্রু যেটা, সেটা হইল আলী, আওয়ামী লীগ। বাজাদও চাইবে না আলী আবার ফেরত আসুক, বাজাইও চাইবে না, জামাত ইসলামীও চাইবে না আলী ফেরত আসুক। অতএব সেজন্য এখন দল হিসাবেও তাদের বিরুদ্ধে যে তাদের করা আইন দিয়ে কাজ আগাচ্ছে, সেটা একটা বড় প্রচেষ্টা থাকবে। ওইখানে দুই পক্ষ এক থাকবে। কেমন তাহলে এই দুই পক্ষ সেখানে এক থাকার কারণে এখানেও তারা আপসে কাজ করবে। কারণ জামাতের যে টেকনিক, শফিকুর রহমান সাহেব যে ধীরস্থিরভাবে সুন্দরভাবে কথা বলেন, তাতে কোনো রকমে তারা যতটুকু উপরে উঠেছে তার থেকে যেন পড়ে না যায় সেই চেষ্টাটা অব্যাহত রাখবে। সেই চেষ্টা অব্যাহত রাখতে হইলে পার্টি ইন পাওয়ারকে গুড হিউমারে রাখবে। তার কারণ পার্টি ইন পাওয়ার যদি অ্যান্টাগোনাইজড হয়, তাহলে তো তাদের যতটুকু উত্থান হয়েছে সেটুকু আবার চলে যেতে পারে। আচ্ছা, অতএব আমার বিশ্বাস যে বাকি 50টা যে বিষয় সংসদের উপর ছেড়ে দিয়েছে, এইগুলো মোটামুটিভাবে আপোষকামিতার মাধ্যমে তারা সমাধান করবে। আচ্ছা, আপনি একটু মাথা নাড়ছিলেন মনে হয়। না, আমি ঠিক আছে, আমি আজকে ওনার সাথে আলোচনায় বসে দুটি শব্দ শিখলাম, এটা বাংলাতে বলি। সেটি
ওনার কাছ থেকেই শুনলাম, এর আগে আমি কখনো শুনি নাই। বাজাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাজাই মানে বাংলাদেশ জামাতে ইসলামী, আলী আলী মানে আওয়ামী লীগ। তো সেটি যাই হোক, কিন্তু যেটি বদিউর রহমান সাহেব যেটা বলছিলেন যে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের ভিতরে একরকম কি বলে সমঝোতাই বললেন উনি, তো সেটি তো আমরা চাই। বাংলাদেশের রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি, সেটি আমরা চাই না, বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নয়নের কাতারে, উন্নয়নশীল দেশের কাতারে হাঁটতে চায়। দারিদ্র ক্ষুধামুক্ত বাংলাদেশ যদি গড়তে চায়, তাহলে এই বিভেদ বৈষম্য সেখান থেকে তো বেরিয়ে আসতে লাগবেই। এবং সেই জায়গাটাতে তাহলে এর আগে সরকারের যখন জাতীয় পার্টির বিরোধী দল ছিল তার দোষ কি ছিল? আমি সেই জায়গায় আসেন আপনি। জাতীয় পার্টির বিরোধী দল আর এই সরকারের বিরোধী দল, জাতীয় পার্টি সরকারই ছিল, সরাসরি সরকারই কিন্তু তারা ছিল, তাদের কথা বলবার কোনো শক্তি ছিল না। এবং এরশাদ যেভাবে স্বৈর শাসকে পরিণত হয়েছিল, আবার এরশাদ বিড়ালের ছানায় পরিণত হয়েছিল। তার রাজনৈতিক কর্মকাণ্ড, তার রাজনৈতিক পরিবর্তন বা ক্ষণে ক্ষণে পরিবর্তনের মধ্য দিয়ে। কিন্তু জামায়াতে ইসলামের কথা যেটি উনি বলেছেন, বা জামায়াতে ইসলামের আমিরের যে কথাটা বললেন, যে ধীরে ধীরে যে উত্থান, একটি রাজনৈতিক দল ধীরে ধীরে এগিয়ে যাবে, লক্ষ্যে ছুতে চাইবে, সেটি স্বাভাবিক। এখানে অস্বাভাবিকতার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। সেটি বাংলাদেশের মানুষ সেই দলের যে চিন্তা চেতনা, সেটিকে কিভাবে গ্রহণ করবে, সেটি বাংলাদেশের মানুষের, জনগণের রায়ের ব্যাপার। কিন্তু বাংলাদেশকে যদি এগিয়ে নিতে লাগে, তাহলে কি আমরা শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা বা বিভেদ সেটিকে আমরা ওয়েলকাম করব? আমি মনে করি যে না। আমার সংসদে বসে তর্ক হবে। আমি এখন পর্যন্ত যে সংসদ দেখছি, সেখানে এনসিপির তরুণ টকবগে যে সংসদ সদস্য, তারা একেবারে চুলচেরা বিশ্লেষণ করছে। তারা লেখাপড়া করে তারপর পার্লামেন্টে আসছে এবং টু দি পয়েন্টে প্রত্যেকটি জায়গায় তারা কথা বলছে। আমি জামায়াতে ইসলামের কয়েকজন নারী সদস্যের পার্লামেন্টে বক্তৃতা শুনছিলাম। আমি বাজেট অধিবেশনে কয়েকদিন গিয়েছি, বাজেট অধিবেশনে। তো সেখানে গিয়ে তাদের যে বক্তব্যটা একেবারে পয়েন্ট টু পয়েন্ট, এখানে বাহুল্যতা নাই, এখানে তির্যক বক্তব্য এবং অশ্লীলতার কোনো বালাই নাই এখানটাতে। এখানে গান গেয়ে মনোরঞ্জনের জায়গায় এখানে তৈরি হয়নি এখনও পর্যন্ত। আগামী দিনে কোন জায়গায় যাবে সেটি দেখবার ব্যাপার। তা আমি মনে করি যে সংসদের উপরে বিচারালয় বা বিচারপতি বা জুডিশিয়ারি যে বিষয়গুলো ছেড়ে দিয়েছে সমাধানের জন্য, আমি মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটি একটি সুরা হবে। নিশ্চয়ই উভয় দলের বক্তব্য দেবে, বলবে, এবং তার মধ্য দিয়ে যে সমাধান বেরিয়ে আসবে, সেই সমাধানের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে ফিরল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কে হবেন প্রধান, কে এটির উপদেষ্টা, কারা হতে পারবেন, তার একটি ক্রাইটেরিয়া সেট করতে লাগবে। আগের যেটি প্রধান বিচারপতি হলেই হবে এটি আগে ছিল, আগামী দিনেও যে সেটি হবে, নট দ্যাট, সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে। এবং আপনি যেটি বলছিলেন, তাহলে এরশাদের দোষ কী? আপনি কি জামাতে ইসলামের কে মন্ত্রিত্ব নিয়েছে নাকি? এই সরকারের কোনো মন্ত্রিত্ব নিয়েছে? নেয়নি। তাহলে আপনি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যে জোট বেঁধেছিল, গৃহপালিত সংসদে পরিণত হয়েছিল, সেটির কোনো লক্ষণ এখানটাতে আছে? এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আছে? হ্যাঁ, বদিউর রহমান সাহেব যেটি বললেন যে তারা আগে বিএনপির সাথে ছিল, হ্যাঁ বিএনপির সাথে জোট বেঁধেছিল, তো জোট বেঁধেছিল না? জোট তো অনেকের সাথে হয়েছে, জোট বেঁধেই এরশাদের পতন ঘটিয়েছিল এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাত, এরা মিলে। আবার দেখেন, জোট কিন্তু আওয়ামী লীগের সাথেও জামাত বেঁধেছিল, জামাত আওয়ামী লীগের সাথে জোট বেঁধেই কিন্তু এই বেগম খালেদা জিয়াকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে তত্ত্বাবধায়ক বাধ্য করেছিলেন। আবার সেই খালেদা জিয়াকে পরাজিতও করেছিল আওয়ামী লীগ এবং জামাত মিলে, ইলেকশন করে বেগম খালেদা জিয়াকে সেখান থেকে পরাজিত করেছিল। অতএব বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ছোট, আজকের যে এনসিপি আজকে জামাতের সাথে গিয়ে তারা একত্রিত হয়েছে, একই সাথে নির্বাচন করেছে, আগামী দিনে যে সেটি করবে আমরা তো এখনই দেখছি। স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য জায়গায় তারা নিজেদের মতো ইলেকশন করছে। অতএব আমি বলতে চাই ওনার প্রতি শ্রদ্ধা রেখে, সেটি হলো যে বাংলাদেশের যে সংসদীয় ব্যবস্থা, সেখানটাতে আলাপ আলোচনা হবে, তির্যক কে কাকে। আমি চাই যে পার্লামেন্টটি যেন অর্থবহ হয়, সেখানটাতে জানে বিভেদের রাজনীতি আবার ফিরে না। একজন দর্শক কাছে ফোনটা নিই, তারপর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম আব্দুর রহিম। রহিম সাহেব কোথা থেকে বলছেন?
আমি বলছি গাজীপুর টঙ্গী থেকে কুবাইল। জি বলেন। আমার প্রশ্ন হইলো যে এই যে একটা বড় একটা অভ্যর্থন হইলো, গণ অভ্যর্থন, তারপরে আবার তত্ত্বাবধায়ক সরকার আনলো, যাক সংসদে আবার এই হাইকোর্টের রায় তত্ত্বাবধায়ক সরকার বললো। আমার প্রশ্ন হইলো তারা গণ অভ্যর্থন করছে, তারা দেশটার চিন্তা করলো না কেন? তারা কেন ক্ষমতা দখল করলো? তারা যদি দেশটার চিন্তা করতো, এই দেশটা তো আমরা গরিব মানুষ, আমাদের যদি সুশৃঙ্খল রাখতে পারতাম, আমরা সুন্দরভাবে চলতে পারতাম। কিন্তু তারা আমাদের চিন্তা না কইরা, শুধু তাদের চিন্তা করে তারা এই ক্ষমতা দখল করছে। ক্ষমতা দখল করে কি করছে না করছে, আমার এটাই প্রশ্ন যে আমাদের গরিব মানুষের প্রতি যাতে তারা, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের প্রতিনিধি, তারা যাতে আমাদেরকে সুন্দরভাবে রাখে। জি ধন্যবাদ ধন্যবাদ। রহিম, আচ্ছা আরেকজন একটা ফোন আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি আব্দুল হক মন্ডল, আমি রাজবাড়ি থেকে বলছিলাম। জি মনোজ সাহেব বলেন। আমার আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার আবার ক্ষমতায় ফিরে এলো, আবার তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকার কি বিএনপি নিষ্কুচ বিরোধীদের খাতিরে বিরোধিতা করবে, না সংসদের সকল সদস্যের সাথে মানানসই একটা গঠন করবে? জি ধন্যবাদ। আরেকজন দর্শক ফোন করেছেন, সেটা একটু নিয়ে নিই। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্ন করেন। জি আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি ঝর্ণা বলেন। আমার আমার প্রশ্ন হলো যে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন, এই দুজনের মধ্যে পার্থক্যটা কি? যদি তত্ত্বাবধায়ক সরকার যদি স্বাধীনভাবে নির্বাচন করতে পারে, তাহলে যদি স্বাধীন করে দেওয়া হয় আপনার নির্বাচন কমিশনকে, তাহলে কি নির্বাচন কমিশন কি সঠিক এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে না? জি আমার এইটুকু প্রশ্ন। ধন্যবাদ। আমরা মানে প্রথম থেকে এই আলোচনা করছিলাম, তারপর একটু বলে রহিম সাহেব ফোন করেছেন টঙ্গী থেকে। তিনি গণঅভ্যুত্থানের পরে যে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের উদ্দেশ্য নিয়ে বলেছেন যে তাদের উদ্দেশ্য কি দেশ গড়ার ছিল বা গরিব মানুষের উপকার করা ছিল, নাকি শুধু ক্ষমতা দখলের উদ্দেশ্য ছিল? আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে আসতেছি 69-এ গণ অভ্যুত্থান হয়েছে। আমরা তখন টকবগে ইউনিভার্সিটির ছাত্র, সেটাতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরে ছাত্র যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু ক্ষমতার জন্য, সরকারে আসার জন্য চিন্তা করেনি। তারা লেখাপড়ায় ফিরে গেছে। 90-তে এরশাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। তখনও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররা ক্ষমতার জন্য আসেনি। কিন্তু এইবার 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে যিনি পরে কলমা পড়লেন প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূস সাহেব, তিনি তাদেরকে আশকারা দিয়েছেন। আমার নিয়োগকারী ছাত্ররা বলেছে তারা একটা দল করতেই পারে বলেছেন। তিনি আকবরের বৈরমখা, এই ছেলেদের বৈরমখা হয়েছে, যার ফলে এরা লেখাপড়ায় যায় নাই, যার ফলে এরা আন্দোলন করে বিনা পরীক্ষায় পাশ দিয়েছে। সেটার ফলশ্রুতিতে এইবার এইচএসসিতে 36% অ্যাবসেন্ট। আমি প্রস্তাব রেখেছিলাম এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া দরকার, কারা কারা এই 36%, মোর দেন 1/3 পরীক্ষা দিতে আসে না, এরা কারা? তো এরা যদি এখন জানাফা যদি ডাক দে যে ঠিক আছে পরীক্ষা দাও না, কী হয়েছে, তাদের তো দলবাড়ি করার দরকার, তোমরা আমাদের দলে চলে আসো। রাজনীতি তো এটা একটা বড় ব্যবসা, এবং এটা বড় ব্যবসা হতে ব্যবসায়ীরা আবার সব পার্লামেন্টে চলে যাচ্ছে, মোর দেন 60%। তো ওদের ক্ষমতায় যাওয়াটা আমি পছন্দ করি নাই। অথচ 28শে ফেব্রুয়ারি যেদিন জানাফা গঠিত হয় ছাত্রদের দল, সেদিন মানিক মিয়ার বিরুদ্ধে তাদের সভা শুরু হওয়ার আরও আধা ঘন্টা আগ থেকে শেষ হওয়ার আধা ঘন্টা পর পর্যন্ত আমি সেখানে সরেজমিনে ছিলাম। হেঁটে হেঁটে আমি একবারে ফার্ম গেট পর্যন্ত দেখেছি, উত্তর দিকে সংসদ ভবন পার হয়ে এই ক্রিসেন্ট লেক পর্যন্ত আমি গিয়েছি। তো তাদের সেখানে আমি যেটা দেখেছি, এইজ গ্রুপের মধ্যে মোর দেন 40-45 ইয়ার্সের 5% লোকও ছিল না। তাহলে একটা শক্তি ছিল, কিন্তু সেই শক্তিটা দল হিসাবে আমার পছন্দ হচ্ছিল। যাক, যেভাবে হোক শক্তি একটা দল করছে। কারণ আমি 11 সালের মধ্যে একটা কলামে লিখছিলাম আমার,
যে আমরা আলীবাজার খালেদা হাসিনার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই, অতএব প্রয়োজন রাজনৈতিক তৃতীয় শক্তি। আমি ভাবলাম এরা তৃতীয় শক্তি হবে, কিন্তু এখন তারা একবার উপদেষ্টাতে গেল ক্ষমতার লোভে, নিজেদেরকে পৌঁছিয়ে ফেলল, সমালোচিত হইল, ঝামেলায় গেল। পরের বার আবার তারা ক্ষমতায় আসার জন্য জামাতের পকেটে ঢুকে যে জোটে গেল, এটা করে নিজেদেরকে আরেকবার পৌঁছাইল। অতএব তাদের যে চাহিদা, ক্ষমতার প্রতি মোহ, সেটা আমার কাছে পছন্দ হয়নি। কারণ বয়স কম, ভবিষ্যৎ অনেক দূর ছিল। প্রেশার গ্রুপ হিসেবে তারা দল করে এরকম জোটে না গিয়ে আলাদা থাকতো, তাহলে সাহসের সহিত সব কথা বলতে পারতো, সেটা ভালো ছিল আর কি। আর টঙ্গী যে গাজীপুর থেকে রহিম সাহেব যেটা বললেন, ঝর্ণা বেগম, হ্যাঁ না এটা তো পরেরটা। আচ্ছা, রাজবাড়ি থেকে, রাজবাড়ি থেকে আপনার প্রথম ওই যে ছাত্ররা কি ক্ষমতার জন্য গেল, হ্যাঁ রহিম সাহেব, আমার চূড়ান্ত মন্তব্য, রহিম সাহেব তারা ক্ষমতার জন্য অস্থির হয়ে গিয়েছে। আচ্ছা, এই ক্ষমতা অস্ত্র উনি জিজ্ঞেস করে তাদের মানে সাধারণ মানুষের জন্য কি কিছু করেছিল সবক্ষেত্রে? যে কিছু করেনি সাধারণ মানুষের জন্য। তারা কি করেছে? বরং ইউনুসের গভর্নমেন্টের মধ্যে যে ভায়োলেন্স গভর্নমেন্ট হয়েছে, দ্য গভর্নমেন্ট অফ ভায়োলেন্স, ইউনুস সাহেব যদি এখন নোবেল একটা তো পেয়েছে শান্তিতে বলে, যেভাবে হোক উনি পেয়েছেন, ভালো, আমাদের দেশের নাম হয়েছে। এখন যদি উনি ভায়োলেন্সের ফাদার হিসেবে আরেকটা নোবেল পান, তাহলে এটার ক্রেডিট আবার ছাত্ররা পাবে, তার নিয়োগকারীরা ক্রেডিট পাবেন। কেমন? দেশটাকে তো পিছিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ নট এ গভর্নমেন্ট এট অল। আমি যে জন্য বলি, দ্য ওয়ার্স্টেড গভর্নমেন্ট ছিল ইউনুসের গভর্নমেন্ট, এবং সেখানে এই ছাত্রদের দ্বারা ভায়োলেন্স ক্রিয়েট করে, মব করে একটা অস্থির সমাজ সৃষ্টি করে দিয়েছে, যেটার রেশ এখনও কাটেনি। জি, আপনি এটা নিয়ে রহিম সাহেব যে বলছিলেন যে সরকারটা ওই সময় গঠিত হয়েছে, তারা কি মানুষের জন্য কিছু করেছে কিনা? ধন্যবাদ। দেখেন, পরিবর্তিত প্রেক্ষাপট, দীর্ঘ প্রায় 17 বছরের অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এই যে রাতের ভোট, আমিডামির ভোট, এখান থেকে যখন মানুষের আর কোনো জায়গা ছিল না, মানে নাই নাই ঠাই ঠাই, এবং বা যেটি বলেছে জসিমউদ্দিন যে ভাই ভাই ঠাই ঠাই হয় না গো মীমাংসা, মারামারি, কাটাকাটি, ঈর্ষা, জিঘাংসা, সেই রকম পরিস্থিতিতে কিন্তু এই বিপ্লব বলেন, 24-এর বিপ্লব যেটি বলেন বা গণ অভ্যুত্থান বলেন, যেটি বলেন, সেটি কিন্তু এসেছিল। সেটিকে আমরা ওয়েলকাম করেছি। উনি যেটি বললেন যে 45-এ ঊর্ধ্ব নাই, সব নিচে, আমি আশান্বিত হয়েছিলাম। হ্যাঁ, আমরাও আশান্বিত হয়েছিলাম যে আর নয়, বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ভোট হবে, সুস্থ ভোট হতে পারে বা গণতন্ত্রের চর্চা হবে, সে আশা তো সবাই ছেড়ে দিয়েছিল। আমরা বড় রাজনৈতিক দলের নেতাদেরকেই বলেছি, আল্লাহ দেখবেন, আল্লাহর উপর নিশ্চয়ই আল্লাহ দেখবেন, আমি ধর্মে বিশ্বাস করি, আল্লাহ দেখবেন। কিন্তু রাজনীতিকদের যে রাজনীতি করবার যে অভিলাষ বা আগ্রহ, সেটিও হারিয়ে ফেলেছিলেন। এই তরুণরা, ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে সেই অপশক্তিকে ঝেঁটিয়ে বিদায় করেছে বাংলাদেশ থেকে, এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছে। বৈষম্য থেকে দূর করবার যে আন্দোলন, সেটিকে যখন রাজনীতিতে টার্ন নিল, তখনই আমরা বলেছি, আমি অন্তত পক্ষে সব জায়গায় বলেছি, তারা এসেছিল বৈষম্য দূর করতে, কোটা বৈষম্য সেই জায়গাতে থাকা, বা ছাত্রদের মধ্যে উনি যেটি বললেন প্রেশার গ্রুপ তৈরি করা, সেটি যদি থাকতো। কিন্তু অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার কী করলেন? উনি দেশে এসে বললেন যে আমাকে তারা চাকরি দিয়েছে। উনি এলেন, এসে কি করলেন? উনি দেখলেন ওনার সাথে কেউ নাই, রাজনীতিকরা নাই, উত্তরপাড়া আলারা নাই। উনি তখন দেখলেন তারা, আমি যেহেতু এসেছি, তারা আমাকে টিকে থাকতে হবে। উনি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার, ইন্টারিম সরকার, একটি অঘোষিত কোনো দিনক্ষণ ছিল না যে কতদিন থাকবে, কোনো টাইম ফ্রেম ছিল না। তারা এসে কি করলেন? দেখলেন যে তারা এসে বললেন যে আমরা সংস্কার করব এবং নির্বাচন দেবো। ইউনূস সরকারের দুটি কাজই ছিল। তার মধ্যে যখন দেখলেন যে এই সংস্কার উনি যেভাবে চাচ্ছেন, রাজনৈতিক ঘূর্ণিধারা রাজনীতিক যারা আমাদের প্রচলিত রাজনৈতিক দল, তারা আবার তাদের মতো করে করতে চাইছে, তখন উনি বললেন যে না, এটি হতে দেওয়া যাবে না, সংস্কার। এবং সংস্কারে যখন রাজনৈতিক দলগুলো বিরোধিতা করা শুরু করলো, এক্সিস্টিং যে পালিয়ে গেছে তো গেছে, আর যারা আছে তারা যখন বিরোধিতা করা শুরু করলো, তখন উনি এই ছাত্রদেরকে ব্যবহার করা শুরু করলেন। কিন্তু আমরা আশা করেছিলাম যে উনি এসে এবার ছাত্রদেরকে বলবে, এনাফ ইজ এনাফ, তোমরা এবার শিক্ষালয়ে ফিরে যাও, শ্রেণীকক্ষে ফিরে যাও, পাঠ গ্রহণে ফিরে যাও। সেটি না বলে উনি বললেন যে না, তাদেরকে মাঠে থাকতে লাগবে। এই একটি জায়গায় আমি ওনার সমালোচনা করতে চাই। আর যেটি উনি বললেন
যে ইউনূস সরকারের সময় পিছিয়ে গেছে বা এটি ওনাকে আরেকটি নোবেল দেয়া যেতে পারে, যদিও ব্যঙ্গাত্মক দৃষ্টিভাবে উনি বলেছেন। আমি বলবো যে ইউনূস সরকার আসবার পর একদিকে ফ্যাসিবাদের পতন হয়েছে, আর অন্যদিকে অন্যরা সবাই ক্ষমতার মোহে কত দ্রুত ক্ষমতায় যাওয়া যায়, রাষ্ট্র ক্ষমতার নিজেকে এই চেয়ারে বসানো যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। এবং তখন ওই সরকারকে যত রকম প্রেশার ক্রিয়েট করা যায়, হোয়াট ইজ কল মব জাস্টিস, চারোদিক থেকে আপনি একটি সরকার দায়িত্ব নেওয়ার পর 2 বছরে 2700 আন্দোলন হয়েছে, 2700 আন্দোলন হয়েছে প্রধান উপদেষ্টার, যেটা কেপিআই, সেই কেপিআই পর্যন্ত কেপিআইকে সেই জায়গা থেকে নিশ্চিহ্ন, সেখানে তার বালাই ছিল না। এমনতর জায়গার মধ্য দিয়েও আমি ইউনূস সরকারকে সাধুবাদ জানাতে চাই দ্বিধাহীন চিত্তে, কারণ এই ইউনূস তাদের অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু যদি ওই সময় দেশের হাল না ধরতো, আজকের যে সংস্কারের কথা বলছে, আজকের যে ভোট যেটা হয়েছে, সেই ভোট বাংলাদেশে হতে পারতো না। একটি বিশৃঙ্খলা অরাজকতায় নিমজ্জিত হয়ে গিয়েছিল। তখন যদি 27 ডিসিপ্লিন বাহিনী আনসাররা পর্যন্ত গিয়ে সচিবালয় ভেঙে, গেট ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে তখন যদি 2 বছর 2700 আন্দোলন হয়, এখন হচ্ছে না কেন? এখন হচ্ছিল না, তখন তো তারা রাজনীতি যারা করেছে তারা তো সবই রাজনীতির, একটা হলো পতিত শক্তি সেখানে ইন্ধন দিয়েছে, আরেকটি হলো যারা রাজনীতির ক্ষমতায় মোহে বসার জন্য উদ্গ্রীব হয়েছিল কত দ্রুত ক্ষমতায় বসা যায়, তারা তো ক্ষমতায় বসেই গেছে। যেটা উনি একটু আগে বলছিলেন যে তারা তো বিরোধী দল না, তারা তো একাকার, তো এখন তারা তো ক্ষমতায় বসে গেছে সবাই। আপনি যাদের কথা বললেন নবগঠিত দল থেকে শুরু করে অন্যান্য সবাই তো এখন ক্ষমতায়, এখন তো পার্লামেন্টে আছে। এখন আন্দোলন করবে কার বিরুদ্ধে? নিজের বিরুদ্ধে। সেই আন্দোলনের সময় তো এখনো আসে নাই, আসবে হয়তো, কিন্তু সেই আন্দোলনটা যাতে দেশ, জাতি, রাষ্ট্র, জনগণের স্বার্থে হয়। যে প্রশ্নটি করেছিলেন একজন শ্রোতা, যে জনগণের জন্য কি কিছু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারের? কিন্তু জনগণের জন্য যেটি করা, রাষ্ট্রের যে পিলারগুলোকে আওয়ামী লীগ সরকার ভেঙে চুরমার করে দিয়েছিল, দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, সেই জায়গাগুলো মেরামতের মূল দায়িত্ব ছিল। এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ছিল। এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় ফিরেছে রাজনৈতিক দল। বদিউর রহমান, আপনি বলছিলেন যে আরও 2 জন দর্শকের প্রশ্ন বাকি আছে। ঝর্ণা সরকার গাজীপুর থেকে ফোন করেছিলেন, তিনি বলছেন যে যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন কেন? এটা তো সঠিক প্রশ্ন করেছেন আপনি। টিএন সেশন না হন তার কাছাকাছি হইলেও নির্বাচন কমিশন শক্ত থাকলে, আমি আউয়ালের সময়, আউয়াল যখন প্রধান নির্বাচনে, তখন একটা লেখা কলামে লিখছিলাম যে আউয়াল কমিশন তো 2টা কাজ করে যাক। একটা হইল তাদের যেহেতু 54-55 বছরে তাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, প্রত্যেকটা জেলাতে তাদের বড় বড় কর্মকর্তা আছে, তো প্রশাসনের বদনাম হয় সবসময় তারা সরকারের হুকুমে কাজ করে। ইয়েস, দিস ইজ ট্রু। কারণ একজন ডিসি রিটার্নিং অফিসার হইলে তার কাছে যদি সরকারের তরফ থেকে নির্দেশ যায়, তাহলে তার ঘাড়ে 2টা মাথা নাই, সে কিছু করতে পারে না। বেটার নির্বাচন কমিশনের নিজের কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করে তারা করুক না, একটা রেজাল্ট আসুক, দায় দায়িত্ব তারা নেক। সবসময় প্রশাসনের উপরে বদনাম, তারা পার্টি করে উপরের কথা উল্টে, সেটা তো করলো না। আরেকটা পরিষদ মেনেছে যে ওই যে আয়নাতে চেহারা দেখে চুমু খাওয়ার দরকার নাই, ব্যালট চালু করুক, সেটা করেছে। তো এখন নির্বাচন কমিশন যদি শক্ত হয়, আসলে তত্ত্বাবধায়কের দরকার হয় না। তত্ত্বাবধায়ককে আনলো যেসব রাজনীতিবিদরা কেন আনলো, তারা পরস্পরের প্রতি তাদের নিজস্ব আস্থা ছিল না, যে এর ফেভার থাকবে, ওর ফেভার থাকবে। রাজনৈতিক দলগুলো যদি ঘোষণা দিত যে আমরা সঠিকভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করব, নির্বাচন কমিশনের কাছে নির্বাচনকালীন ক্ষমতা থাকে, তারা ঠিকভাবে নির্বাচন করবে, তাহলে তত্ত্বাবধায়কের দরকার হয় না। কিন্তু সেটা তো হয় না। আইডিয়াল সিচুয়েশন আমাদের এখানে এখনও গড়ে উঠে নাই, সেজন্য তত্ত্বাবধায়ক দরকার। তত্ত্বাবধায়ক হইলে সবাই প্রশংসা করে যে তত্ত্বাবধায়ক আমাদের যে নির্বাচনগুলো এই পর্যন্ত হয়েছে ভালো হয়েছে। কেন? তার কারণ হইল সেই সময় তো তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল থাকে না, তারা কোনো মাস্তানি অ্যালাউ করে না, প্রশাসনের মধ্যে কোনো রকমের চাপ যায় না, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে উপর থেকে নির্দেশ যায় সেভাবে তারা সঠিক কাজ করে। এই জন্য তত্ত্বাবধায়ক সময়ের নির্বাচনগুলো ভালো হয়েছে, পরিষ্কার কথা। এই যে ইউনূস সাহেব শেষ দিক দিয়ে ফেল করতে করতে একটা নির্বাচন করে দিয়ে উনি বেঁচে গেলেন,
কিন্তু তারপরেও তো এই নির্বাচন কমিশন যেটা আছে এটাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে কিভাবে করেছে, এই জন্য নির্বাচন কমিশনে যারা আছে তাদের ডিএনএ টেস্ট করে দেখেছে তারা কোন দলের কার সাপোর্টের, সেগুলোর থেকে বলা হয়েছে। রিয়েলি যদি পলিটিক্যাল গভর্নমেন্ট নির্বাচন কমিশনটাকে ফেয়ার করে দেয় তাহলে তত্ত্বাবধায়ক লাগে না। জন্না ম্যাডাম যেটা বলছেন ঠিকই বলেছেন, পরিষ্কার কথা। জি। আমি একটু সুলতান মাহমুদ বিন জুলফিকার থেকে আপনাকে জানতে চাই, আমি যে নির্বাচন কমিশন শক্তিশালী করার প্রশ্নটা যদি বলি, আমি যে পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ প্রচণ্ড, এবং আমাদের মধ্যে সহিংসতা আমরা দেখতে পাই, নিজেদের মধ্যে বিভেদও প্রচুর। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন কমিশন কিন্তু একদম শক্তিশালীভাবে কাজ করে, এবং যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করে। নির্বাচন কমিশনের কাজ নিয়ে খুব একটা সেখানে প্রশ্ন থাকে না। আমাদের দেশে আমরা নির্বাচন কমিশন কেন শক্তিশালী করতে পারি না, কিংবা এটা কি নির্বাচন কমিশন যাতে আমরা বাছাই করি ওই পদ্ধতিতেই ভুল গোড়াই গলত কিনা? ধন্যবাদ। একটি নির্বাচন কমিশন হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। আমার সংবিধানের একটি প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। 1972-এর যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এবং এই নির্বাচন কমিশনে এই যাবৎকাল পর্যন্ত নির্বাচনের যে আইন বিধি বিধান এটি 18 বার সংশোধন করা হয়েছে। প্রত্যেকবার যুগোপযোগী করা হয়, সময় উপযোগী করা হয়। উনি যেটি বললেন যে আয়নায় চুমা খেয়ে ভোট দেয়া, সেই জায়গার সেটিও তো অনেক নাটকীয়তা আমরা দেখেছি। রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা সেখানটাতে বিলীন হয়ে গেছে, সেটিও দেখেছি, পাতানো খেলা সেখানটাতে। আপনি যেটি বললেন যে নির্বাচন কমিশন, উনি যেটা বললেন যে, বা যিনি প্রশ্ন করলেন, নির্বাচন কমিশন নির্বাচনের কাজটা শুধু করবে, এটি নির্বাচন কমিশনের কাজ। কিন্তু যখন সরকার থাকবে না, ওই সময় প্রত্যেকের দায় চাপায় যে এ নির্বাচন কমিশনকে প্রভাবিত করেছে, ও নির্বাচন কমিশন, তখন তো একটি সরকার থাকতে লাগবে, নাকি তখন কেউ থাকবে না, শুধু নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন ওই দায়িত্বটুকুই শুধু পালন করে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত উইং আছে তারা শুধুমাত্র তফসিল যেদিনকে ঘোষণা করা হয় সেই দিন থেকে ইলেকশনের গেজেট নোটিফিকেশন পর্যন্ত সকল বিভাগ, মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সব না, যেগুলো নির্বাচনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই বিভাগগুলো নির্বাচন কমিশনের ন্যস্ত থাকে। তাহলে রাষ্ট্রের প্রশাসনিক দায়ভার, রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা, রাষ্ট্রের অর্থের যোগান এটি কোত্থেকে আসবে? সেই জন্য একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা দেশ চালান, এবং তারা নির্বাচন কমিশনকে ওই তত্ত্বাবধায়ক সরকার গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য, তুলনামূলক গ্রহণযোগ্য ছিল বলে ওই সময় যে নির্বাচন কমিশনগুলো ছিল তারা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা ছিল, ভোটগুলো সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য হয়েছে তুলনামূলক অতীতের যে কোনো সময়। আপনি যদি বলেন হুদা কমিশনের কথা, রকিব কমিশনের কথা, কাজী হাবিবুল আউয়াল কমিশনের কথা, এই যে রাতের ভোট, দিনের ভোট, ভোটবিহীন, ভোটারবিহীন ভোট, বা এই যে আমিডামির ভোট, এগুলো হয়েছে তো এই 3 কমিশনের সময়। এই ইলেকশন কমিশনের যত পরিবর্তন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ইলেকশনের যে সুষ্ঠু সুন্দর একটি প্রক্রিয়া ছিল সেটিকে ভেঙে চুরমার করা হয়েছে। এবং যারা নির্বাচনে কাজ করে, নির্বাচনের সাথে উনি যেটি বলছিলেন যে ইলেকশন কমিশনের কর্মকর্তা যদি প্রিজাইডিং অফিসার হয়, আমার নির্বাচন কমিশনের সেই জনবল, দক্ষতা, সক্ষমতা সেটি কিন্তু এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। একেবারে ইলেকশন মানেটা কি? ইলেকশন তো একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সবাই ভোট দেবে আপনাকে, সেই অ্যারেঞ্জমেন্ট করাটা। অতএব যেটা উনি বললেন আমি সেখানেই শেষ করি, সেটি হলো যে রাষ্ট্র, জনগণ, এটিকে জনগণ কি চায় সেটি যদি রাজনীতি যারা করেন, রাজনীতি ওয়ান কাইন্ডস অফ বিজনেস। আপনি জানেন এখন উনি যেটা বললেন যে পার্লামেন্টে মোর দ্যান 65% আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি যে ব্যবসায়ীরা, আগে ব্যবসায়ীরা রাজনীতিবিদদের কাছে যেত, আর নেয়ার অতীতে আমরা দেখেছি রাজনীতিবিদরা ব্যবসায়ীদের কাছে যেত। সেই ধারার পরিবর্তন কিছুটাও হলে হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যে এই নির্বাচন ব্যবস্থাকে, যেটি সংশোধনের মধ্য দিয়ে আজকে উচ্চ আদালতের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, ভবিষ্যতে যাতে এই তত্ত্বাবধায়ক সরকার আবার কলুষিত না হয়ে যায়। কারণ আমাদের কোনো কিছুই তো আসলে কলুষিত রাখতে পারি না। যাতে কলুষিত না হয়, রাজনৈতিক দলগুলো, জনগণ সবাই মিলে প্রেশার গ্রুপ হিসেবে রাজনৈতিক দল বা ক্ষমতায় যারা আছে তাদেরকে প্রেশারে রাখবে, এবং তারাও অনুধাবন করবে। আমার কাছে 1 মিনিট আছে বদিউর রহমান, আপনার কাছে জানতে, আপনি মাথা নাড়ছিলেন যে আমি বলছিলাম যে নির্বাচন কমিশন যে যখন সিলেক্ট হয়, যখন সেখানে কি গোড়ায় মানে গলত থাকে কিনা, যে বাছাই পর্বেই? জি, ওইখানেই গলত থাকে।
পরিষ্কার কথা। কারণ গলদ না থাকলে যিনি সাংবিধানিক ক্ষমতার মালিক নির্বাচন কমিশন, তাদের নিয়ে কথা উঠে কেন? কাজকর্মের জন্য কথা উঠে। আর ধরেন নির্বাচন কমিশনে যারা হয় তাদের যেটা বললাম সমালোচনা করতে গেছে, ডিএনএ টেস্ট করেন, তার অতীত দেখেন। অতীত দেখলে দেখবেন সে কোন দলের গেসা, কোন দল তাকে আগে কোন ফেভার করেছে, অন্যকে ডিঙ্গাইয়া তাকে কোথায় কিভাবে পোস্টিং দিয়েছে। তো সেগুলা মানুষ জানে না। মানুষ তো এখন অনেক সচেতন, দেখে তো যে এইবার যিনি প্রধান নির্বাচন কমিশনার হইলেন বা এটা হইলেন, তাকে তো আগে ওই সরকার এইভাবে এটা ফেভার লিস্ট দিয়েছে, আরেক সরকার তাকে পছন্দ করে না, তাহলে এটা কার দলের লোক এগুলো চেনা হয়ে যায়। আর বেগম জিয়া যখন তার প্রথম সরকারে পার্লামেন্টারি ফর্মে আসলেন, তখন তিনি আমলাতন্ত্রটাকে দলীয়করণ শুরু করেছেন। এর আগে বঙ্গবন্ধুর আমলে তো বিএনপির জন্মই হয় নাই, দল ছিল না, ওনারা একা ছিলেন। জিয়ার আমলে দলীয়করণ হয় নাই, এরশাদের আমলেও আমলাতন্ত্র দলীয়করণ হয় নাই। এই আমলাতন্ত্র দলীয়করণ মনা নামের পিছনে আলী, বাজার, জামাত লেখা শুরু হইল বেগম জিয়ার আমলে। এই দলীয়করণ থেকে আমলাতন্ত্র নিরপেক্ষতা হারিয়েছে, যে জন্য জনতার মঞ্চ হয় প্রেস ক্লাবে, যে জন্য ফান্ডা গার্ডেনে বৈঠক করে বিয়ের অনুষ্ঠান বলে, যে জন্য আবার উত্তরা ষড়যন্ত্র মুখ ডেকে পালায়। তো আমলাতন্ত্রকে যদি আপনি দলীয়করণের বাইরে রাখেন, দলের সরকার হবে, আমি সবসময় ভোটে দলের সরকার হবে, কিন্তু প্রতিষ্ঠান কোনোটা দলীয়করণ হতে পারবে না। প্রতিষ্ঠানগুলা নির্দলীয় রাখতে হবে। এখন আপনি যদি আবার সেটাকেও দলীয়করণ করেন, তাহলে যা হওয়ার তাই হবে। জি, আমি শেষ করবো। আপনার দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন এর সঙ্গে থাকবেন।